হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও এখন মোটামুটি ভালো আছি। তোমরা সবাই জানো যে এই মাসের 17 তারিখে মানে 17ই জুন যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা আগরতলা থেকে শিয়ালদা যাইতে আসলো, ওই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে ভয়াবহ যে দুর্ঘটনা ঘটছে, ওই দুর্ঘটনার সময় আমিও একজন যাত্রী আসলাম ওই ট্রেনের। আমি যেই কম্পার্টমেন্টে আসলাম তার ঠিক 4টা বগি পরেই যে বগিটা আসলো ওইটাতেই মানুষ হতাহত হয়েছে। তো এটা তো তোমরা সবাই জানো, যারা আমার সঙ্গে ফোনে কথা কইছো বা মেসেজ করতেছো মেসেঞ্জারে, তোমরা তো আমি জানাইছি। কিন্তু ওই দুর্ঘটনার ভয়াবহতা বা আমার অভিজ্ঞতা কিছু আজকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করতেছি না। এই ভিডিওটা আমি শুধুমাত্র বানাইতেছি ওই ব্লগ বা ওই সেলফিগুলার লেগা যারা ওই দুর্ঘটনা স্পটটারে টুরিস্ট স্পট বানায় রাখছে। যে ভাই বা বন্ধু তোমরা যারা ওই দুর্ঘটনাস্থল থেকে ওই দুর্ঘটনাস্থলে গিয়া ব্লগ বানাইতেছো অথবা সেলফি তুললা পোস্ট করতেছো, তোমরা সবার কাছে আমার করজোরে রিকোয়েস্ট, তোমরা প্লিজ এই দুর্ঘটনাটা তোমরা ইস্যু বানায়া ভাইরাল হইতে যাইও না। মরা বাড়ির ব্লগ, শ্রাদ্ধ বাড়ির ব্লগ আমরা সব দেখা আসছি, কিন্তু এই দুর্ঘটনাটা ওই দুর্ঘটনা স্পটটারে ইস্যু কইরা তোমরা ভিডিও বানাইবা আর মিলিয়ন মিলিয়ন ভিউজ পাইবা, এটা আমি পার্সোনালি আমি মাইনা নিতে পারতেছি না। তার কারণ হইতেছে ওই ঘটনার প্রত্যক্ষদর্শী এবং সাক্ষী আমি আসলাম। একমাত্র আমি কইতে পারি যে ওই দুর্ঘটনার ভয়াবহতা কতটুকু আসলো। আর ওই যে মানুষগুলার চিৎকার চেঁচামেচি, রক্ত পড়তেছে মানুষের, ওই সব দেখার পরে কারোর কি মনে হয় যে আমি ওই জায়গাটাতে একটা ব্লগ বানাই? কত মানুষ ওইখানে আহত হয়েছে, কতগুলা প্রাণ ওইখানে গেছে, কত মানে বাচ্চা গার্জিয়ান হারাইছে, কত গার্জিয়ান কত বাচ্চা হারাইছে, কত মা বাবা তার সন্তান হারাইছে, একমাত্র ছেলে উপার্জনশীল ওই দুর্ঘটনায় মারা গেছে। ওই জায়গাতে দাঁড়াইয়া সেলফি তোলা বা ব্লগ করাটা ওইটা কি বিবেকে দেয়? তোমরা একটা বার ভাবো তো। তাইলে এই প্রসঙ্গে তোমরা একটা কথা কই, দুর্ঘটনাটা যখন ঘটছে তার মোটামুটি আধা ঘন্টার মধ্যে এটা ভাইরাল হয়ে গেছে গা, সোশ্যাল মিডিয়াতে আয়া পড়ছে, নিউজে আয়া পড়ছে। আমার বন্ধু বান্ধব যারা জানে যে আমি কাঞ্চনজঙ্ঘাতে ট্রাভেল করতে আসলাম, তারা আমারে 2-3 জন তারা আমারে ফোন করছে, ফোন করে কইতেছে যে তুই ঠিক আছোস তো? আমি বলছি হ্যাঁ আমি তো ঠিক আছি মোটামুটি, এমন এমন অবস্থা। বলছে আরে তুই ভিডিও কর, তাড়াতাড়ি ভিডিও বানা, ভিডিও করে তাড়াতাড়ি তুই আপলোড কর, তাহলে তো তুই ভাইরাল হইতে পারবি। সত্যি কথা কই তোমরা রে, ভগবান সাক্ষী, তখন তার উপরে আমার ভীষণ রাগ উঠছিল যে এমন একটা দুর্ঘটনা যেটা এত মানে ভয়াবহ রূপ নিছে, ওইখানে দাঁড়ায় আমি ভিডিও করতাম বা মানে ভিডিও শ্যুট করে আমি ওইটারে আপলোড করে আমি ভাইরাল হইতাম। আমার বিবেকে তখন ওইটা দিছে না। কারণ তোমরা বিশ্বাস করো আর না করো, ওই স্পটে ওই সময়ে আমি একমাত্র লোক আসলাম যে সর্বপ্রথম ভিডিও ছাড়তে পারতাম। কারণ ঘটনা হয়েছে মানে মানে উইদিন সেকেন্ড, যখন কম্পনটা থামছে, যে জোরে একটা মানে ধাক্কা দিছে, প্রথমটা খুব জোরে দিছে, তারপরে তো 10-12টা ঝাঁকা সামলায়া যখন আমি দৌড়ায়া ট্রেনের দরজার সামনে গেছি, যেটা বোঝার লেগে অ্যাকচুয়ালি হয়েছে কি, যে দৃশ্যটা আমি তখন দেখছি, মানে এখনো মানে ওই দৃশ্যটা মনে হইলে আমার মানে হাত পা কাঁপে। আমি এখন ভিডিও শ্যুট করতেছি, আমারও এখনো আমার শরীরে ওই কম্পনটা আছে যেটা আমি প্রথম দেখছিলাম যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে। তাহলে তোমরা কই যে কি দেখছি। যখন প্রথম ধাক্কাটা খাইছি তখন আমি মিডল বার্থে শুয়ে আসছিলাম। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা এত অ্যাক্সিডেন্টের ভিডিও দেখি, এত মানে দুর্ঘটনা দেখি, মোটামুটি আমার মানে মাইন্ডে এই জিনিসটা আসলো প্রথম ধাক্কাটা খাওয়ার পরে যে কিছু একটা হয়েছে ট্রেনের মধ্যে।
আইদার সামনে কেউ ধাক্কা দিছে বা পেছনে কেউ ধাক্কা দিছে। আমি এসি কম্পার্টমেন্টে আসছিলাম, মানে ট্রেনটা অ্যাকচুয়ালি পেছন দিকে যাইতেছে না সামনের দিকে যাইতেছে আমি পট করে বুঝতে পারছি না, কিন্তু প্রথম ধাক্কাটার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারছিলাম যে আমার ট্রেনের কিছু একটা হয়েছে। সঙ্গে সঙ্গে আমি কি করছি, মিডল বারটা যে দুইটা শিকলের মধ্যে আটকানো থাকে, আমি দুইটা শিকলটা এইভাবে করে একদম ধরে নিছি যাতে আমি নিচে না পড়ি। আমি জানি নিচে যদি পড়ি তাহলে আমার হাত ভাঙবো, পা ভাঙবো, মাথা ফাটতে পারে। তার লিগে আমি কি করছি, ওইটা আমি ধরে নিছি। এটা আমার মানে আমার কিন্তু অভিজ্ঞতা কাজ করছে। ওই যে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো দেখি যে ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট হলে ভেতরের মানে কীরকম কম্পন থাকে, কেমন অবস্থা হয়, তো ওই অভিজ্ঞতাটাকে কাজে লাগাই আমি কী করছি, শিকলটার মধ্যে এমন জোরে ধরছি যে পরের ধাক্কাগুলি যখন দিছে, খুব জোর ধাক্কা দিছে, আমি কিন্তু সিট থেকে পড়ছি না। আমার ঠিক নিচের বাড়তে আমার মা আসলো, মা সিট থেকে পড়ে গেছে কারণ মা ঘুমায় আসলো। মা রাত্রেবেলা ঘুম হয়েছে না, সকালবেলা একটু চা খাওয়াইছিলাম মারে, চা খাওয়াইছি বলে মা বলেছে আমি এবার একটু ঘুমাই, আমার রাত্রে ঘুম হয়েছে না। তো ঘুমন্ত যারা আছিল তারা পড়ে গেছে না, আমার কামরাতে কারোর কিছু হয়েছে না, কারণ আমরা সবাই সজাগ আসলাম। শুধু মা, আমার মা পড়ছে, একটু হাতে মাথায় একটু ব্যথা পেয়েছে, এটা খুবই সামান্য। আর আমাদের পরের রুমে কয়েকজন বয়স্ক মানুষ আছিল, তারা ঘুমায় আসছিল খুব সম্ভব, তারা একজনের উপরে একজন পড়ছে। প্রথমে নিচে যে মহিলা ঘুমায় আসলো তাইনে পড়ছে, তারপরে উপরে এক ভদ্রলোক তাইনে পড়ছে, তারপরে মিডলে যে আসতো তাইনে পড়ছে, মানে একজনের উপরে একজন পড়ছে। তাহলে তারও মানে মোটামুটি হাতে কোমরে ব্যথা পাইছে। যদিও খুব তাড়াতাড়ি মোটামুটি ঘন্টাখানিকের মধ্যে মেডিকেল টিম উঠছে, আমরা সবাই চেক করছে যে কেউ কোনো রকমের ব্যথা পাইছে কিনা। তারপরেও মানে যেই দৃশ্যটা আমি দেখছিলাম প্রথমেই, ওইটা দেখার পরে আমার তো মানে মানে বিবেকে দিছে না যে আমি তখন একটা ভিডিও করি। ওই ঘটনার পরে যখন কম্পনটা থামছে, তখন আমার উপরের বাড়তে একজন সিআরপিএফ ভাই আসছিলেন, তাইনে দৌড়াইয়া নামছে, বলছে দিদি চলেন দেখি কি হয়েছে। দৌড়াইয়া তাইনে পেছন পেছন গেলাম, তাইনে তো নাইমা সামনে গেছে, আমি আর নাইমা যাওয়ানোর সাহস পেয়েছি না। আমি কি করছি, ভিতর দিয়ে অনেকখানি যাওয়া যায়, ওইখান দিয়ে গিয়া যে দৃশ্যটা আমি দেখছি সেটা মানে ভগবান যেন আর কোনোদিন কাউরে না দেখায় আর কি। ওই সময় তখনও রেস্কিউ টিম আয়া পৌঁছাইছে না, জাস্ট অ্যাক্সিডেন্টটা হয়েছে, স্থানীয় কয়েকজন মানুষ দৌড়ে দৌড়ে আইতেছে, তারার হাতে জলের বোতল, কেউ বাইক লইয়া আইতেছে। তখন শুধু আমি দরজা দিয়ে উকি দিয়া দেখলাম যে একটা বগি ঠিক ওপরে ঝুলতেছে, মালগাড়ির ওপরে আমাদের কাঞ্চনজঙ্ঘার একটা বগি ঝুলতেছে, আরেকটা বগি আলাদা হইয়া পাশের জঙ্গলে পড়ে রয়েছে। আর তারপরের যে জেনারেল কামরাটা ছিল ওইটা একদম এরকমভাবে মানে চাপা গেছে না। এবার বোঝো একটা কামরার মধ্যে 72 জন মানুষ থাকে, ওই মানুষগুলোর কি অবস্থা। আমার কানে শুধু চিৎকার আইতে আসলো, মানুষের চিৎকার। তখন সময় মানে কি করুম বুঝতে পাইতে আসলাম না, আমার নিজেরই শরীর মানে খারাপ লাগতে আসলো, মানে কি করুম, আমি কি মানে নাইমা জামু না কি করুম, মানে কিছু বুঝে উঠতে পারতে আসলাম না। প্রায় ধরো 1.5 ঘন্টা পরে এনডিআরএফ টিম আইসে, পুলিশ আইসে, 1.5 ঘন্টা পরে। ততক্ষণ ওই মানুষটি ওইখানে আটকানো। আর জায়গাটা একটা এমন জায়গা ছিল, ভীষণ দুর্গম জায়গা, কাছাকাছি কোনো বড় রাস্তা আমি দেখছি না। কিন্তু এই 1.5 ঘন্টা সময়ের মধ্যে আমরা যেটা দেখছি সেটা হইতেছে স্থানীয়রা উদ্ধার কার্যে হাত লাগাইছে, তারা টাইনে একটা করে বডি বাইর করতেছে। আমি নিজের চোখে যেটা দেখছি এটা তোমরা আমি কইতেছি, অন্যরাটা আমি কইতেছি না। তোমরা নিউজ চ্যানেলে বা বিভিন্ন ধরনের ব্লগে অনেক কিছু দেখছো, আমি নিজের চোখে যেটা দেখছি এটা তোমরা কইতেছি। আমি যেটা দেখছি, একটা ডেড বডিরে 4 জন মিল্লা টাইনা বাইর করতেছে, কইরা সাইরা। স্থানীয়রা বেড কাভার বোধহয় নিয়ে আইছিল, যে নাইলে নিব কেমনে বডিগুলার এত তাড়াতাড়ি। তখনও তো মেডিকেল টিম আয়া পৌঁছাইছে না, অ্যাম্বুলেন্স আইছে না। বাড়ির থেকে তারা বেড কাভার, জলের বোতল, যে যেটা পারে স্থানীয় মানুষটা সব তারা স্পটে নিয়ে আইছে। 4 জন বেড কাভারটার মধ্যে ধরছে। আর যে ভদ্রলোক এনজিওর, তা নাকি আহত না নিহত আমি একদম বুঝছি না, তাই বেড কাভারের মধ্যে কইরা 4 জন মিল্লা ধইরা দৌড়ায় নিয়ে যেতেছে। হয়তোবা ভাবছে কাছাকাছি কোনো গাড়ি টাড়ি পাইলে তুললা হয়তোবা মেডিকেল কলেজে নিয়ে যাইতেছে। এই একটা দৃশ্য আমি দেখছি আমার চোখে, বেড কাভারটা রক্তে লাল, এই একটা দৃশ্য দেখলাম। আরেকটা হইতেছে একটা ভদ্রলোক বাইকে বসানো,
পেছনে যে ইনজিওর্ড তাইও নিহত না হতো বোঝা গেছে না, ঘাড় ফালাই রাখছে, মাথার পেছন দিয়ে রক্ত পড়তেছে। আরেক ভদ্রলোক পেছনে বইয়া ওই ভদ্রলোকটা ধরে রাখছে, ধরে বাইকে করে নিয়ে যাইতেছে। 1.5 ঘন্টা, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, আমি এক্সাক্ট টাইমটা তোমরা বলতে পারতেছি না। তারপরে কিন্তু এনডিআরএফ টিম আইছে। আর তারও একটা কারণ আছে, তারারও দোষ নাই, কারণ জায়গাটা এতটাই নির্জন আর দুর্গম, তারারও যাইতে কষ্ট হয়েছে। ইভেন অ্যাম্বুলেন্স যে গেছে, অ্যাম্বুলেন্সটারও ওইখানে স্পটে পৌঁছাইতে অনেক কষ্ট হয়েছে, এতটাই দুর্গম জায়গা আসলো। তো তুমি ওইসব দৃশ্য দেখার পরে কারো কি ব্লগ বানাইতে বা ভিডিও করে আপলোড করতে ইচ্ছা করে? আমি তো পারছি না। আমারে অনেকেই কইছে যে তুই তো ভাইরাল হইতে পারবি, এই সেই। আমার তখন ব্রেনে এটাই একদমই আসলো না যে আমি একটা ভিডিও করি। অনেকক্ষণ পরে আমি ক্যামেরাটা অন করে জাস্ট তারা উদ্ধার করতেছে, আমি একটা ভিডিও করছি যেটা আমি এখনো আপলোড করছি না। মেডিকেল টিম আইসে, সবাই চেক করতেছে, আমি ওই ভিডিওটাও করছি, খাবার দিছে আমরা। ওই অভিজ্ঞতা না হয় তোমরা আমি অন্য একটা ব্লগে করবো, কারণ আমি এখনো ওই ট্রমাটার থেকে বাইরেতে পারছি না। ওই যে একটা ধাক্কা, এতগুলি মানুষের চিৎকার, রক্ত, ওইগুলা দেখা আমি 2 দিন পরে আমার ডাক্তার দেখানোর কথা আসলো, ডাক্তার দেখাইতে গেছিলাম, আমি ডাক্তার দেখাইছি না, তৈরি করে টিকিট কেটে আমি বাড়িতে আয়া পড়ছি। কারণ আমার মানে এতটাই আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছি, আমি একদম ব্যথা পাইছি না, মানে কোনো জায়গাতেই কোনো অঙ্গেই আমার কোনো রকমের ইনজুরি হয়েছে না, কিন্তু মানসিকভাবে আমি এতটাই বিপর্যস্ত হয়েছি। এখনো পর্যন্ত বাড়িতে আয়ও ধরো আমি রান্না করতেছি, আমার হঠাৎ মনে হইতেছে, ওই দৃশ্যটা মনে আয় পড়তেছে, আমার না শরীরটা খারাপ করতেছে, আমি চট করে গিয়ে বিছানাতে শুয়ে যেতেছি। আমার ওই পজিশন এখনো অব্দি আছে, যার লিগে আমি এখনো ব্লগ দেওয়া স্টার্ট করছি না। 1-2টা করে আমি শর্ট ভিডিও বানানো স্টার্ট করছি, আমি এখনো স্বাভাবিক জীবনে আমি আইতে পারছি না। ওই মানুষটির কথা ভাববা, যারা কত আশা কইরা, কেউ ঘুরে আইতে আসলো ট্রেনে, দার্জিলিং গ্যাংটক বেড়াইতে গেছিলো, কেউ কোনো কাজে আইতেছে, কত আশা করে তারা ট্রেনে উঠছিল, আনন্দ ফুর্তি করে। ট্রেনে তো উঠলে আমরা আনন্দ ফুর্তি করি, যা কো প্যাসেঞ্জার আছে তার সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যাক, একসঙ্গে চা খাওয়া, একসঙ্গে টিফিন খাওয়া, এগুলো করি। তারাও তো নিশ্চয়ই করতে আসলো। কতগুলি মানুষ মারা গেল, কতগুলি মানুষ আহত। ওই জায়গায় দাঁড়াইয়া ব্লগ করাটা আমার মনে হয় খুব অন্যায়। আমি 2-3 দিন ধরে, গত পরশু আমি দেখতেছি যে প্রচুর এমন ব্লগ আইতেছে, শর্ট ভিডিও আইতেছে, যেটা ওই স্পটে এখনও যেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, প্লাস তুমি যদি খুঁজো হয়তো বা কোনো মানুষের দেহাবশেষও তুমি ওইখানে পাইবা। ওইখানে দাঁড়ায়া যারা ব্লগ করতেছো, তোমার কাছে আমার করজোড়ো রিকোয়েস্ট, প্লিজ তোমরা এটা করো না। যদি তোমরা এরকম করো তাই যারা মারা গেছে তারা আত্মারা কষ্ট পাইবে, আর যারা আহত হয়েছে তারা দেখা ভীষণ কষ্ট পাইব। তারা যখন সুস্থ হইব, যখন তোমার ভিডিওটা দেখবো, খুব কষ্ট পাইব। তার লিগা তোমার কাছে আমার রিকোয়েস্ট, তোমরা প্লিজ ওই জিনিসটা বন্ধ করো। দুর্ঘটনাস্থলে ব্লগ বানানো, সেলফি তোলা, ওইটা প্লিজ তোমরা বন্ধ করো। বন্ধ কইরা তোমরা ওই মানুষগুলোর লিগে প্রার্থনা করো যারা এখনও হাসপাতালের বেডে শুয়া কাতরাইতেছে, আর ওই মানুষগুলা যারা প্রাণ গেছে তারা আত্মার সদ্গতি কামনা করো। তাহলেই দেখবা সবাই ভালো হইব। এছাড়া আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করা ছাড়া আমরা আর মানে বাঁচার কোনো রাস্তা নেই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। হয়তোবা খুব তাড়াতাড়ি আমি স্বাভাবিক জীবনে ফিরে আবার ব্লগ বানাবো তোমরা লেখা। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।